আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 10 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিস্তব্ধতায় ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালের করিডোরে বসে আছে শহীদুল চৌধুরী আর নিখিল। বাকিদের বহু কষ্টে বাড়িতে পাঠিয়ে দিয়েছে দুজন। তাহমিদা বেগম নিজেও অসুস্থ, তাই তাকে বুঝিয়ে নিয়ে গেছেন হামিদা বেগম। নিখিল দাঁড়িয়ে আছে আইসিইউর দরজার সামনে। কাজ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহটা। মেয়েটার জ্ঞান এখনো ফিরেনি। ডাক্তার জানিয়ে দিয়েছেন 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কমায় যাওয়ার সম্ভাবনা বেশি। শহীদুল চৌধুরী আজ নিরুপায়। বাবা হয়েও পারছে না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়ে নিতেও পারছে না তার মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউই তেমন কথা বলেনি সেতারা বেগমের সাথে। জেরিন ছোট করে জানিয়ে দিয়েছে জ্ঞান ফিরেনি। সেতারা চুপ রইলেন, কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রায় শূন্য হয়ে পড়েছে। খাবার টেবিলে আজ কেউ নেই। খাওয়ার কোনো ইচ্ছে নেই। হাসি খুশি সেই পরিবেশ নেই। সবাইকে পাল্লা দিয়ে ঘিরে নিয়েছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলে ওঠায় একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই। পা ব্যথা করছে না তার, শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলেও নিখিল ভিতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলেও সে যায়নি। তার মনের কোথাও একটা বিশ্বাস জন্মেছে সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে। তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেওয়াটাও স্বাভাবিক মনে করবে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুতে না পারে, নিখিল দূরেই থাকবে। এই বাড়িতে থাকবে, তবু সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসার মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলে কোনোদিন সে আশেপাশেও ঘেসবে না। নিদারুণ যন্ত্রণা পুষবে, তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে আর সে নিখিলকে দেখে রিয়েক্ট করে, তখন আবার অসুস্থ হয়ে যায়। তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না। হারিয়ে ফেলার ভয়টা প্রতি মুহূর্ত করে করে খাচ্ছে তাকে। ব্যস্ত শহরে গুমোট আবহাওয়া, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। 2 দিন হতে চললো, নিহার জ্ঞান ফিরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে। আয়রনবিহীন শার্ট কোনোদিন গায়ে দেয়নি। চুলগুলো অলস ভঙ্গিমায় ছড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসছে। তার ছেলেটার এই রূপ সে মা হয়ে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারো। তবে এই 2 দিনের চোখের পানি যেন তা প্রমাণ করতে ব্যস্ত। তাহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তাহমিদা কিছু বলেনি, চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিলেন শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজের হাতে নষ্ট করে দিয়েছেন, বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি এসেছিল। তার বেশি তাকে বাড়িতে রাখা যায়নি। আজকে এসেছে সবে সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকলো সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝুতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলেও ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিরা তার দিকে ফিরেও তাকালো না। সেতারা বেগমের শান্ত কণ্ঠ। তারপর বলল, নেহা কেমন আছে দাদু ভাই? নিখিল বলল, মরে গেলে খুশি হতো তুমি। সেতারা বেগমের ভিতরটা কেঁপে উঠল। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভেজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চাইনি। নিখিলের হতাশ কণ্ঠ। নিখিল বলল, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকেও তুমি ধ্বংস করে দিয়েছো দাদি। তুমি না চাইতে সবসময় যেন তোমার নাতি সুখে থাকে। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আমি আজ নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছো। তুমি জানো নেহা আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে আমার এত বড় ক্ষতি কেন করলে? নেহা, আমার নেহা দাদি। আদুরে বাচ্চাটা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ আহাম্মক কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শাসাটকে আমি মরে যাব। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে কি করবো আমি? নেহা যেমনই হোক তাকে আমি ভালোবাসি। ভালোবাসা তো এত কিছু দেখে হয় না। তোমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছো। আমি তোমাকে বাধা দেইনি তাই বলতে পেরেছো। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি তাই বলতে পেরেছো। ভালোই করেছো। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনোদিন নেহার বিষয়ে কোনো কথা বলবে না। ওর নামও মুখে নিবে না, নয়তো দ্বিতীয়বার আমি ভুলে যাব আমার সম্পর্ক। আর এদিকে 3 দিন পর নেহা চোখ খুলেছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী আর শহীদুল চৌধুরীকে জানিয়েছেন পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্ট্রোক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত না হয়ে পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতেই বাড়ির সবাই হুমড়ি খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠেই বালিশে হেলান দিয়ে বসেছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। তারপর বলল, আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কতটা অপছন্দের? শাহ আলম চৌধুরী ঢুকতে নেহা মুখ কুচকালো। তারপর বলল, বড় আব্বু বাড়ি নিয়ে চলো, বাড়ি যাব আমি। বাকি সবাই আমার কথা শুনবে না আমি জানি। শহীদুল চৌধুরী কেবিনে ঢুকলেন। চোখ চিকচিক করছে ভদ্রলোকের, তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, অবশ্যই আমার মা যখন বলেছে আজকেই বাড়ি নিয়ে যাব। তাহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেননি হাসপাতালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতো। সাহারাও আসেনি, এক হাতে রান্না করেছে। কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানাতেই আল্লাহর শুকরিয়া করলেন তিনি। চোখে জল নিয়ে খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো
কোনো হিংসে নেই, তিনি খেটে খুঁটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ উনি সব সামলাচ্ছে। শাশুড়ির উপর মনক্ষুণ্ণ হলেও ওষুধ খাবার দিতে ভুলেননি, দায়িত্ব পালনে অবহেলা নেই। নেহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটি আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডে এক কোনায় অলস ভঙ্গিতে বসে বলল, নেহা বোন কসম মাইরি, তুই 3 দিন ধরে যা টেনশন দিয়েছিস, এত বছরে জমানো পেটের চর্বি 3 দিন না খেয়ে সব উড়ে গেছে। ডায়েট ফায়েট করা লাগেনি, এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেও পারিস, বোন ফ্রিতে ডায়েট হয়ে যাবে। এদিন ধুম করে ওর পিঠে বসায় একটা, তারপর বলল, তোর কি মুখ বন্ধ থাকে না কয়েক মিনিট? ভালোই ছিল এতদিন, তোর বকবক থেকে রেহাই পেয়েছিলাম। নেহা অবিশ্বাস্য চোখে তাকায় সবার দিকে, মুখ জুড়েই বলে, 3 দিন? নেহার মনে হলো সে ঘুম থেকে উঠেছে, তেমন কোনো ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথমে অসুস্থই মনে হয়নি তার, ভেবেছে হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3টা দিন কেটে গেছে ইতিমধ্যে। মিহির ঘেমে নিয়ে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছে অদৃশ্যভাবে সবাই, বলে না আসলেও সবকিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারের একজনও কাজ করার পরিস্থিতিতেই ছিল না, নিখিলের কথা বাদই দিল। ছেলেটাকে তো এতটা গোমটভাবে থাকতে কখনো দেখেনি। তার কাছে এই নিখিল ভিন্ন এক সত্তা, যে ভীষণ উদাসীন, যার কাজে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটা ভুলতেই বসেছিল। মিহিরকে দেখাই নেহা হাসি মুখে বলল, কেমন আছেন মিহির ভাইয়া? মিহির চমকালো, তার নিজের একতাটা জিজ্ঞেস করার কথা, আর মেয়েটা উল্টো তাকে জিজ্ঞেস করছে। মিহির বলল, তুমি যেমন রেখেছো আমাদের তেমনই আছি। নেহা বলল, এতটা টেনশনে রেখেছি আপনাদের? সরি ভাইয়া, ভর পাই হিসাবে চকলেট খাইয়ে দিব সবাইকে। সবাই একটু হলেও হাসলো নেহার কথায়। কেবিনের বাইরে দেয়ালে মাথা টেকিয়ে দাঁড়িয়ে আছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? নিখিলের যত সম্ভব চোখ লাল, দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কুকরানো, কপালে ভাঁজ পড়েছে দুটো, ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। হামিদা বলল, নেহার সাথে দেখা করে আয় যা। নিখিল জবাব দিল না, উল্টো সেখান থেকে বেরিয়ে চলে গেল। মিহির পিছু নিল তার। ছেলেটা 3 দিন ধরে তার সাথেও ঠিকমতো কথা বলেনি। নেহার অশান্ত চোখ বুঝে নিল, সে জানে মানুষটি আসবে না, তার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করবে না নিখিল। নেহার কোনো অস্তিত্ব নেই নিখিলের জীবনে। আশাটাও ছেড়ে দিয়েছে নেহা, যে যেমন থাকতে চায় তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। জোর জবরদস্তি কোনোদিনই ভালো কিছু বয়ে আনে না। আর এদিকে বিকালে নেহাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাহমিদা বেগম ফের মেয়েকে জড়িয়ে কাঁদলেন, কেউ থামাতে পারেনি তাকে। পরীক্ষা মাথার উপর, তার মধ্যে নেহা অসুস্থ। যদিও নেহা বলেছে তার কিছু হয়নি, সে সুস্থ আছে। তাহমিদা বেগম বলেছে দরকার পড়লে পরীক্ষা পরের বছর দেবে। নেহা এবার বিরক্ত, সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে তার মা। রাতে খাবার টেবিলে সবাই বসেছে, নেহাকে শতমানা করেও লাভ হয়নি, লাফাতে লাফাতে চলে এসেছে নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো, মনে হচ্ছে কত বছর দেখতে পাইনি মানুষটিকে, কিন্তু মানুষটি তো একবারও তার খবর নিল না। নিখিল মেহমেদ চৌধুরীর একজন সামান্য মেয়ের জন্য সময়ই বা কেন হবে? আর এদিকে নেহা বৃষ্টির সাথে পড়তে বসেছে। নেহা কথা বলে না বেশি, চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা আর নিখিল। নেহার প্রাণবন্ত সেই রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো আর ওই দিন যা হলো। তারপর থেকে মেয়েটা চুপচাপ থাকে। আগের কথা মনে হলে নেহা যদি অসুস্থ হয়ে যায়, সেই ভয়ে কেউ কিছু বলে না। সেতারা বেগম ঘরবন্দি করেছে নিজেকে, সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা, তাহমিদা, নিখিল তার সাথে একদমই কথা বলে না। নেহা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। আর এদিকে নেহা ঘুমের ঘরে প্রায় সময় নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে, কিন্তু সামনে আসে না। নেহা নিজের মনের প্রশ্নের জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নিখিল। এই এতদিন হলো, এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি বা আসেনি। ইচ্ছা করে দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের এক পাশে আলতো হাতে ছুঁয়ে দিল, এক ফোঁটা জল গড়িয়ে পড়লো টুপ করে। তারপর বলল, নিহারিকা, এই সম্বোধনটা আমি আর করতে চাই না জানো তুমি। আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফুটো। নিহারিকা মানে যে কুয়াশার নেই আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা তবুও তাকে ধরার সাধ্য নেই কারোর, সে থেকে যায় অধরা। আমি তোমাকে ভীষণভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিয়ে দিতে চাই। আমি আমার তোমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে নক্ষত্রের রাত? নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার কবে দিবে অবুজ পাখি? তুমি কি কোনোদিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সবকিছু ছেড়ে চলে আসবো, সব। তুমি একবারও ডাকনি লক্ষ্মীটি, ডাকবে না বলো? এত অভিমান জমাতে নেই তো জান, তুমি জানো না অভিমান বাড়ায় দূরত্বের সীমারেখা। নিখিল উঠে দাঁড়ায় চুপচাপ, তার নির্ঘুম রাতের সাক্ষী অন্ধকার রুমের দেয়াল, নেহার নিঃশ্বাস, নিস্তব্ধ চাঁদ, জ্যোৎস্নাবিহীন কোনো এক রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে, সারাদিনের দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে। মেয়েটার অজান্তে খুব সন্তর্পণে। নিখিল পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়, তার এক হাত পা টেনে ধরেছে নেহা। নিখিল চমকে উঠল, নেহা ঘুমায়নি এখনো, জেগে আছে। নিখিল তাকালো পিছনে, নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী,
তার মানে ঘুমাচ্ছে, তাহলে হাত টানলো কি করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে, বাঁধন খুবই আলগা, তার মানে ঘুমের ঘরেই ধরেছে। নিখিল কান পেতে শুনলো নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে, চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিলের আগ্রহ জাগলো কথা শোনার, মেয়েটার কণ্ঠ কতদিন শুনে না। নেহা বিড়বিড়িয়ে বলল, আপনি প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আপনি এত কাছে, আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই কিন্তু আপনাকে ছুতে পারি না। এভাবে দৌড়ে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী, আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি, আমি রাগ করছি আপনার উপর। বিড়বিড় করে কথাগুলো বলল, কণ্ঠ অস্পষ্ট, তবুও নিখিলের মনে হলো সেই স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝে নাকের ডগা তিরতির করে কাঁপলো, ঠোঁট কাঁপলো কিছুটা। নেহা আবারও বলল, আপনি আসুন একবার, শুধু একবার, আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুলে এই আবেদন। নিখিল আবারও বসে পড়লো, নেহার দুগালে নিজের শক্ত হাত রাখলো খুব আদুরে ভঙ্গিতে, কপালে কপাল ঠেকিয়ে দিল নিখিল। নেহা নড়চড়ে উঠলো এবার, নিখিল সরলো না, আলতো করে ঠোঁট ছোয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠলো রীতিমতো। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, ঘুমের ঘরে এভাবে নেশা ধরা কণ্ঠে ডাকিস না নেহা। আমি এক তৃষ্ণার কাতার পথিক, তুই এক গভীর কুয়া। আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশ এভাবে ডেকে আনতে নেই অবুঝ পাখি। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে, নিখিলকে স্পষ্ট করে রেখেছে নেহার রুম থেকে বের হতে হবে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নামছে। সাব্বির জেরিনকে দেখে বলল, রাতের বেলা তুই এখানে কি করছিস জেরিন বোন? জেরিন বলল, তোর আর তোর বউর রোমান্স করাতে বা হাত ঢুকাতে এসেছি। সাব্বির বলল, ভুল মানে বড় একটা মিস্টেক করলি তুই বড় আফা। কথাটা তুই নিখিল ভাইকে বললেও পারতি। ভাইরে কি দিয়া বানাইছে খুদা? আমাকে নেহা বোন তো কত সুন্দর সুইটার, নিখিল ভাইরে দেখ, বউরে রাইখা আলাদা থাকে। কষ্ট। এদিকে আমি সিঙ্গেল, বউ থাকলে তো বউ রেখে রুম থেকে বেরোই হতাম না আমি। নিজের বউরে দেখতে ভাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে কি কপাল, কি কপাল রে ভাই। জেরিন সাব্বিরের হাত থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে বলল, যা যা, সাহস থাকলে ভাইয়াকে গিয়ে বল যত সব আজাইরা কথা। আর এদিকে নেহা ডকডক করে এক গ্লাস পানি সাবার করেছে। নিখিল ওর মুখ দুহাতে ধরার পরই ঘুম ছুটে গেছে। অবিশ্বাস্য ঘটনা বুঝতে পেরে চোখ খোলার সাহস হয়নি। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে, কথাটা ভাবতেই কেঁপে উঠলো সর্বাঙ্গ। কানের কাছে কি বললো এসব? নিখিল ভাই নেহাকে ডেকেছে, সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেহা বুদ্ধি শূন্যর মধ্যে বসে রইল সারাদিন। যে মানুষ একবার সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের উপর, মনে মনে একবার বলল, বিরক্তিকর পুরুষ, 20 দিনেও একবার সামনে আসলে না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা, একবার পায় সামনে, আমাকে এড়িয়ে চলার সাথে একদম মিটিয়ে দিব। কিছু বলি না দেখে কি পেয়ে বসেছে, চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামাশা শুরু করেছে। সবকিছুতে আগে আগে নেহা কেন বলবে? তোর মুখ নেই, এসে বলতে পারোস না নেহা তোকে দেখতে ইচ্ছা করছে আমার? তা পারবে কেন? ভূতা আলো একটা। শিক্ষাটা শেষ হোক শুধু, নেহা হারে হারে তার অধিকার বুঝে নেবে। আর এদিকে মেঘভালিকা, আপনার পড়াশোনাকে আমার এখন হিংসা হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত বিচার এই প্রেমিক পুরুষটার উপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন কেন? জেরিন বলল, মিহির তুমি থামবে। মিহির বলল, না, পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না, একদম বলে দিলাম। জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অধৈর্য। বৃষ্টি বলল, কোনোদিনও আসবো না। মিহির বলল, মেরে ফেলবো আমি তোমাকে। আসবে না বললেই হবে নাকি? এখন আসো। এখন মানে এখন। বৃষ্টি বলল, উফ মিহির তুমি কি বাচ্চা? মিহির বলল, হ্যাঁ বাচ্চা। এখন বারান্দায় আসো, আমি দেখবো তোমাকে। কতদিন ধরে আমার চোখগুলো অভুক্ত তুমি জানো? বৃষ্টি বলল, পারবো না। মিহির বলল, প্লিজ না যান, কেঁদে ফেলবো এবার আমি দম আটকে মরে যাই, এটা চাও তুমি? বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মিহির দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে, জ্যোৎস্নার আলোতে আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসলো বৃষ্টি, তারপর বলল, পাগল, তোমরা 2 বান্ধবী মিলে আমাদের 2 বন্ধুকে ওটাই তো বানাতে যাচ্ছ, মানে বদ্ধ উন্মাদ। বৃষ্টি বলল, প্রেমিকার জন্য হলেই না হয় লুকচুক হতে তুমি বদ্ধ উন্মাদ। বৃষ্টি বলল, প্রেমিক তুমি ঝড়ো হওয়ার নেই উন্মাদ হও, আমি শান্তির পরশয়ে নামবো তোমার বুকে। আর এদিকে পরীক্ষার দিনটা অবশেষে আসলোই। বৃষ্টি নেহাকে সবাই মিলে দোয়া করেছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগমের থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটা ওই দিনে একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়ি বেয়ে। দিনের পর এই প্রথম নেহার সামনে এসেছে ইচ্ছায়। নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে ভাইয়ের থেকে দোয়া নিল। বাড়ির সবাই আজ করতে পেরেছে নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ালেন রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠলো নেহা, তারপর বলল, আমাকে দোয়া করবে না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠলো। নেহা নিচ থেকে গিয়ে সেতারার হাত ধরে সালাম দিল। এমনটা যে নেহা করবে তা কেউ ভাবতেই পারেনি। সেতারা বেগমের চোখ ছলছল করে উঠলো, কেঁদে দিলেন বৃদ্ধা। নেহা হাসলো শুধু। সেতারা বেগমকে নিচ থেকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন তুমি? তুমি তো দেখছি বেশ দুষ্ট হয়ে যাচ্ছ বুড়ি। পরীক্ষার আগে কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়ে আমার পরীক্ষার খাতা যাতে ভেসে যায় সেতাল করছো। সেতারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বললেন, আমারে মাফ করে দিস বোন, আমি ভুল করছি। আমি আসলেই ভালো দাদি আর ভালো শাশুড়ি হতে পারি নাই। তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সেতারা বেগম ভুল হলেও আগে
ক্ষমা চাইতে পারতেন না? আজ একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে ক্ষমা চাইলো। নেহা সুন্দর করে হেসে বলল, বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে, এতে কিছু মনে রাখতে নেই। এখন ঝটপট দোয়াটা করো, আমরা যাই। সেতারা বেগম দোয়া করলেন মন থেকে। 1 মাসে নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে? সবাইকে বিদায় দিয়ে বের হওয়ার আগে বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? নেহা বলল, প্রথমেও ছিল না, এখনো নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশি দিন নিজের কাছে পুষে রাখতে নেই। আবারও বলল, এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায় অবহেলা আর অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। এটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইলো মেয়েটা? ভালোবাসারাও হারিয়ে যায় অবহেলায়? তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। হাসি আনন্দে কাটুক আপনাদের ঈদের দিনগুলি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।